বসুন বসুন পিছনে অসুবিধা ভাই ফিট দিয়ে আছে, ভাই ফিট দিয়ে আছে। ভাই কথা শোনা যাচ্ছে না। ভাই নড়াই না কে ভাই?
তবে শীর্ষ নেতারা এসেছেন, তবে এনার আশাটা, তারেক রহমানের আশাটা তারা বাড়তি গুরুত্ব হিসেবেই দেখছেন এবং এই বাড়তি গুরুত্বের কারণ হলো বাংলাদেশের বৃহৎ রাজনীতি বাংলাদেশকে নতুন রাজনৈতিক প্রেক্ষাপট দিয়েছে, এর জন্য তারা গর্বিত। তারা সেই ত্যাগের মিনারের উপরে দাঁড়িয়ে বাংলাদেশের জন্য নতুন প্রজন্মের বাংলাদেশি বিনিময়ের যে আকাঙ্ক্ষা, সেটি আসলে কতখানি বাস্তবায়ন হয় রাজনৈতিক দলগুলোর হাত ধরে, সেটিও তারা দেখতে চান। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান পরবর্তী সময়ে সেই সময়গুলোতে অনেক সময় আমরা আপনাকে বলতে শুনেছি আবু সাইদের আত্মত্যাগের কথা। আজকে তিনি সশরীরে এখানে হাজির হয়ে আবু সাইদের আত্মত্যাগকেই যেন সম্মানিত করলেন এবং মূল্যায়ন করলেন। একই সঙ্গে আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তিনি আবু সাইদের আবু সাইদের আত্মত্যাগ তার পরিবারকে যেমন সম্মানিত করেছে, সেই সঙ্গে তার সন্তান হারানোর যে বিচার তিনিও তার এই জীবদ্দশায় সেটিও তার আকাঙ্ক্ষার বিষয়। সেইটি নিশ্চিত করতে সর্ববৃহৎ রাজনৈতিক দল হিসেবে বিএনপি সেই আবদারও তিনি নিশ্চয়ই ওনার কাছে দমনজাত শেষ হয়েছে। এই মুহূর্তে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়েছে, আবু সাইদের মা রয়েছেন, আবু সাইদের বাবা তো তারেক রহমানের সঙ্গেই রয়েছেন, এছাড়াও তার দুই ভাই রয়েছেন। এই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতে আসলে কি ধরনের প্রতিশ্রুতি দেন কিংবা তিনি কি ধরনের আসলে কুশল বিনিময় করেন, সেটিও আমাদেরও আছে। গণমাধ্যম কর্মীরা আসলে এই মুহূর্তে তাদের যে নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করবার জন্য আসলে কাজ করছেন। আগেই বলা ছিল যে তারেক রহমান যখন আসলে আবু সাইদের বাসায় প্রবেশ করবেন, সেই সময়ে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি আসলে সেখানে কিছুটা আসলে বলা যায় যে খানিকটা বলা অনুরোধ করা হচ্ছে গণমাধ্যম কর্মীরা যেন সেখানে না যান। এরপর আসলে গণমাধ্যম কর্মীরা পেশাগত দায়িত্ব পালনের চাহিদার ভিত্তিতে আসলে সেই ছবিগুলো ধারণ করবার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমরা নিশ্চয়ই দর্শকরা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন যে আবু সাইদের প্রত্যেক ভিটায়, আবু সাইদের বাড়ির একেবারে উঠোনে একদম নিভৃত পল্লীর এই বাড়িতে যেখানে আসলে আবু সাইদ জন্ম বেড়ে উঠেছিলেন, সেই জায়গায় বাংলাদেশের সর্ববৃহৎ একটি রাজনৈতিক দলের চেয়ারম্যানের আসলে আগমন, সেটি আসলে আবু সাইদের পরিবারকে একদিকে যেমন গর্বিত করেছে, অন্যদিকে তাদের আসলে বাংলাদেশ নির্মাণের জন্য যে আকাঙ্ক্ষা, সেটিও নিশ্চিত করে বলা যায় যে প্রসারিত হয়েছে। তারেক রহমান পরিবারের সদস্যদের সঙ্গে আসলে কথা বলছেন, আমরা দেখছি যে বাড়ির উঠোনে তিনি বসেছেন, পাশেই আবু সাইদের পরিবারের সদস্যরা রয়েছেন। প্রয়াত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদকে আমরা দেখতে পাচ্ছি। একই সঙ্গে তারেক রহমানের পাশে আমরা দেখতে পাচ্ছি রংপুর জেলা বিএনপির সভাপতি, যিনি এই আসনের রংপুর 6 আসনের সংসদ সদস্য প্রার্থী সাইফুল ইসলামকে আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমানের সঙ্গে পরিবারের সদস্যরা কুশল বিনিময় করছেন, কথা বলছেন, তাদের চাওয়া পাওয়া প্রত্যাশা প্রাপ্তির কথাগুলো বলছেন। এটি আজকে রংপুর শহরের আসলে সব থেকে বলা যায় যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যে তারেক রহমান আজকে পীরগঞ্জ আসবেন, রংপুরের নিভৃত পল্লীতে এসে তিনি এখানকার যে মানুষরা আছেন তাদের সঙ্গে কুশল বিনিময় করবেন। এটি সকাল থেকে মানুষের জন্য অপেক্ষা ছিল, উৎসুক জনতা ভিড় করেছে। সেই ভিড় ঠেলে আসলে গাইবান্ধার সুন্দরগঞ্জ পলাশবাড়ি হয়ে পীরগঞ্জ হয়ে বাবনপুরের জাফরপাড়ায় এখন এই মুহূর্ত পর্যন্ত বলা যায় যে অন্তত 6 ঘন্টার অপেক্ষা এখানকার মানুষের। আমরা দুপুরে এখানে এসেছি, আমরা সেই দুপুর 2টো থেকে আসলে অপেক্ষা করছিলাম কখন তিনি আসবেন। এই 4 ঘন্টা ধরে রাস্তার দুধারে উৎসুক জনতা ভিড় করে দাঁড়িয়েছিল। তারেক রহমানের গাড়িবহর যখন এখানে প্রবেশ করে, যেই পথ আসলে 10 মিনিটে আসবার কথা, সেই পথটি আসতে প্রায় ঘন্টাখানেক লেগেছে। বোঝাই যাচ্ছে যে উৎসুক জনতা
কতখানি আসলে আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছিলেন, সেই আকাঙ্ক্ষার প্রতিফলন আসলে কতখানি রহমানের রংপুরের জনসভার বক্তব্যে তার প্রতিফলন হয়তোবা ঘটবে। রংপুরের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, এখানে বিদেশি বিনিয়োগ, কর্মসংস্থান, একই সঙ্গে এখানকার মানুষের জন্য মেগা প্রকল্প গঠনের যে স্বপ্ন দীর্ঘদিন ধরে লালিত ছিল, সেটি আসলে বিএনপির হাত ধরে কতটা বাস্তবায়ন হয় সেটি দেখবার জন্য মানুষ অপেক্ষা করছে। একই সঙ্গে আবু সাইদকে স্মরণীয় করতে হচ্ছে বা হবে, সেইগুলো আসলে প্রতিশ্রুতি যেগুলো দেওয়া ছিল সেগুলো কতখানি বাস্তবায়ন হবে, সরকারে বিদ্যুৎ সরকার গঠন করে সেই সরকার আবু সাইদকে কিভাবে স্মরণীয় করবে, সেই প্রশ্নগুলো জানবার উত্তর জানবার আগ্রহ এই অঞ্চলের মানুষের রয়েছে। যার ফলে আজকের এই যে এখানে বিনিময় বা কুশল বিনিময় যেটি বলি বা পরিবারকে সান্ত্বনা দেবার কথা বলি, এটি যেমন গুরুত্বপূর্ণ, এর সঙ্গে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো যে রংপুরের জনসভায় তিনি আসলে কি ধরনের বক্তব্য রাখছেন এবং কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান একেবারে খুব কাছাকাছি বসেছেন আবু সাইদের পিতার সঙ্গে, মনোযোগ দিয়ে শুনছেনও তার কথা। এই যে কথা বলা, কথা শোনা, পারস্পরিক মত বিনিময়, কুশল বিনিময়, এটি কিন্তু রাজনীতির মাঠে একটা বড় উদাহরণ হয়ে থাকবে নিশ্চিত করেই বলা যায়। যে একেবারে রংপুরের মতো একটি জায়গায় জেলা শহর থেকে প্রায় 50 কিলোমিটার দূরে, উপজেলা শহর থেকে প্রায় 12 কিলোমিটার ভিতরে জাফরপাড়া যে গ্রাম, সেই গ্রামের একটি বাড়ির উঠোনে বসে তারেক রহমান জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের পরিবারের সঙ্গে মত বিনিময় করছেন। তিনি নিশ্চয়ই যখন লন্ডনে বসে রাজনৈতিক কর্মসূচিগুলো পরিচালনা করছিলেন, তিনি ধারণা করাই যায় যে তিনি অপেক্ষা করছিলেন আবু সাইদের যে ত্যাগ, যেই অভ্যুত্থানটি আসলে আবু সাইদের রক্তের স্ফুলিঙ্গ দিয়ে আসলে বেগবান হয়েছিল, সেই আবু সাইদের কবরের পাশে তিনি কবে আসবেন, তিনি কবে আসলে পরিবারের সঙ্গে দেখা করবেন, এই প্রতীক্ষায় নিশ্চয়ই তিনিও ছিলেন। আজকে ওনার যে অভিব্যক্তি, আজকে ওনার যে কথা বলার যে গুরুগম্ভীর ভাব আমরা দেখছি, উনি যে ভাবে আসলে কথা বলছেন, ওনার মুখাবয়বের যে চিত্র, সেটি থেকে বলাই যায় যে ওনার দীর্ঘদিনের ওনারও অপেক্ষা আসলে আজকে ওনার বাস্তবতা হিসেবে ধরা দিয়েছে। এই আজকের এই যে এখানে কুশল বিনিময় বা পরিবারের সঙ্গে দেখা করার যে আনুষ্ঠানিকতা, এখান থেকে এটি শেষ করে তারেক রহমান রংপুরের উদ্দেশ্যে রওনা করবেন এবং কালেক্টর ঈদগাহ ময়দান যেটি আছে, যেখানে আসলে দুপুর থেকে কানায় কানায় পরিপূর্ণ হয়ে উৎসুক জনতা, বিএনপি নেতাকর্মীরা ছাড়াও সাধারণ মানুষ তার বক্তব্য শুনবার জন্য এখান থেকে তিনি সেখানে যাবেন। এবং এই পথ যেতে যেতে মাঝখানে মিঠাপুকুর পার হয়ে রংপুর প্রবেশের পরেও সেই জায়গাটিতে যেতে ধারণা করা যায় যে আরো অন্তত 2 ঘন্টা সময় লাগবে। যার ফলে আজকে আসলে সকাল থেকে শুরু করে দুপুর থেকে সন্ধ্যা থেকে রাত, আজকে রংপুরের রাজনৈতিক প্রেক্ষাপট, রাজনীতির মাঠ আসলে পুরোটা বিএনপি চেয়ারম্যানের আগমন ঘিরে তারেক রহমান ময় একটি দিন রংপুরের মানুষ পার করছে, এটি কিন্তু নিশ্চিত করেই বলা যায়। দেখতে পাচ্ছি একেবারে সাদা শার্ট পরে খুবই পরিপাটি এবং স্বাভাবিক সাধারণ ভাবে তিনি এসেছেন। তিনি আবু সাইদের পিতার পাশে বসেছেন, একদিকে আবু সাইদের বাবা এবং আরেকদিকে আবু সাইদের মাকে পাশে বসে উনি মাঝখানে বসে আসলে তাদের সঙ্গে কথা বলছেন। এই অঞ্চলের মানুষের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা বলছিলেন যে আবু সাইদ যেভাবে একটা নিপাট ভদ্র ছেলে, মেধাবী ছেলে, ইংরেজি বিভাগের 12তম ব্যাচের শিক্ষার্থী, সে পড়াশোনা শেষ করে তারও এরকম বড় স্বপ্ন নিশ্চয়ই ছিল, সে অনেক জীবনে বড় হয়ে পরিবারের হাল ধরবে, কিন্তু সে পরিবারের হাল ধরার স্বপ্ন দেখা একটি ছেলে পুরো দেশের হাল ধরে আসলে একটি দেশকে রাষ্ট্র সংস্কার আন্দোলনের দিকে নিয়ে গিয়েছে। তার এই ত্যাগ নিশ্চয়ই বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে এবং জুলাই পরবর্তী বাংলাদেশের নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে দাবি উঠেছে, সাম্য ভ্রাতৃত্বের বাংলাদেশ নির্মাণের যে দাবি উঠেছে, রাজনৈতিক সংস্কৃতি সৌহার্দ্যপূর্ণ করবার যে দাবি উঠেছে, সেটি নিশ্চয়ই আবু সাইদের এই ত্যাগের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে এবং সেটি নিশ্চয়ই বাংলাদেশের রাজনৈতিক দলগুলো স্মরণে রাখবে বলে এই অঞ্চলের মানুষ প্রত্যাশা করে। আমরা দেখছি বেশ খানিকক্ষণ হয়ে গেছে, 10 মিনিটেরও বেশি সময় ধরে এখানে তিনি অপেক্ষা করছেন, বসে আছেন, তিনি কথা বলছেন পরিবারের সদস্যদের সঙ্গে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সেখানে উপস্থিত রয়েছেন, যে বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের শিক্ষার্থী ছিল শহীদ আবু সাইদ, সেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আমরা দেখতে পাচ্ছি, তিনি দাঁড়িয়ে আছেন, তিনি কথা বলছেন, তারেক রহমানের কথাও শুনছেন। এই মুহূর্তে একটি আসলে একটা মানে বাড়ির যে উঠোন বৈঠক যেরকম হয়, সেই রকমের একটি উঠোন বৈঠকে আসলে বসে বিএনপি চেয়ারম্যান আবু সাইদের পরিবারের সদস্যদের কথাগুলো শুনছেন এবং তিনি এটি আসলে শুনবার চেষ্টা করছেন, সেটি তিনি আমলে নিয়ে এই অঞ্চলের মানুষের জন্য তার সিদ্ধান্তের কথাগুলো জানাবেন, সেটি কিন্তু প্রত্যাশা করাই যায়। আজকে এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি সকাল থেকেই ছিল, দুপুর থেকে এখানে আসলে তারা অপেক্ষা করছিলেন, তারা এখানকার নিরাপত্তা
বেষ্টনী তৈরি করে তারেক রহমানের আগমনকে নির্বিঘ্ন করবার যে চেষ্টা সেটি তারা অনেকক্ষণ যাবত করছেন এবং এই চেষ্টায় তারা সফল হয়েছেন। কারণ অনেক মানুষ আসলে উৎসুক মানুষ অপেক্ষা করছিল তারেক রহমানকে দেখবার জন্য। রাস্তার দুধারে দাঁড়িয়ে তারা অভিবাদনের হাত নেড়ে অভিবাদনের জবাব সেটি দেবার জন্য তারা অপেক্ষা করছিলেন এবং সেই জবাব দেবার যে চেষ্টা সেটি তারা করেছেন, সেটি অনেকে সফল হয়েছেন। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে শৃঙ্খলা সেটিও আমরা দেখেছি, সেটিও আসলে লক্ষ্য করার মতো। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তিনি এখানে এসেছেন, নির্বিঘ্নে এসেছেন, কবর জিয়ারত করেছেন, তিনি পরিবারের সঙ্গে কথা বলছেন, মত বিনিময় করছেন এবং এখান থেকে তিনি রংপুরের দিকে রওনা হবেন। এখানকার নেতাকর্মীরা কিন্তু আরও একটি পাশেই একটি মাঠ রয়েছে, মাদ্রাসার মাঠ, সেখানেও অনেক নেতাকর্মী অপেক্ষা করছেন। তারা আশা করছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এখান থেকে আসলে সেই মাদ্রাসা মাঠে যাবেন, সেখানেও তাদের জন্য দু চার কথা বলবেন, এমন আশা নিয়ে তারা বসে আছেন। তবে তারেক রহমানের যে সফরসূচি সেখানে আসলে সেই সমাবেশে বক্তব্য দেবার কথা না থাকলেও তিনি ওখানকার উৎসুক নেতাকর্মীদের জন্য সেখানে যাবেন কিনা সেটি এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে রংপুরের সমাবেশে দুপুর থেকেই যে কানায় কানায় পরিপূর্ণ কালীর ঈদগাহ মাঠ, সেখানে তিনি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত স্বপ্ন তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কি প্রতিশ্রুতি দেন, তার সরকার ক্ষমতায় আসলে কি করবে সেটি তিনি নিশ্চয়ই বলবেন, এমন আশা নিয়ে মানুষ বসে আছে। এই অঞ্চলের মানুষের বৈদেশিক কর্মসংস্থানের সংখ্যা বাড়ানোর জন্য কি করবেন তার সরকার, সেটিও মানুষ শুনতে চায়। বিদেশি বিনিয়োগে আকৃষ্ট করে কর্মসংস্থান বাড়ানো যায় কিভাবে সেটি এখানকার মানুষ জানতে চায়। তো সেই প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নের প্রক্রিয়া উনি যেহেতু আমরা দেখেছি আগে বিভিন্ন জায়গায় যে সমাবেশ করেছেন, সেই সমাবেশগুলোতে ওই অঞ্চলের প্রেক্ষাপট, ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ওই অঞ্চলের মানুষের জন্য আসলে কোন ধরনের সুযোগ সুবিধা দরকার সেই ধরনের সুযোগ সুবিধাই তিনি বলেছেন এবং করার প্রতিশ্রুতি দিয়েছেন। তো রংপুরের মানুষের সুযোগ সুবিধাগুলো নিশ্চয়ই উনি অবগত আছেন এবং সেইগুলোর ব্যাপারে ওনার কি পরিকল্পনা সেটিও আজকের বক্তব্য নিশ্চয়ই উঠে আসবে। জানিয়ে রাখি, রংপুর জেলার যে 6টি সংসদীয় আসন রয়েছে, 6টি সংসদীয় আসনে বিএনপির একক প্রার্থী বিএনপি একক প্রার্থী দিয়েছেন। কিছু কিছু আসনে বিদ্রোহী প্রার্থী আছেন, তাদের জন্য দলের চেয়ারম্যান কি অনুশাসন দেন বা কি পদক্ষেপ নেন, ভোটের মাঠে তাদের সাথে আসলে দলের প্রতীকের প্রার্থীরা কিভাবে সেই ভোটের মাঠে তাদের সবগুলো ভোট তাদের বক্সে নিয়ে আসার চেষ্টা করেন, সেই কৌশলগুলো নিশ্চয়ই তিনি বলবেন। একই সঙ্গে যেহেতু প্রচার প্রসারণার আর মাত্র 10 দিন বাকি আছে, এই 10 দিন ভোটের মাঠে তারেক রহমানের আগমনের যে প্রেক্ষাপট সেটি আসলে বিএনপির প্রার্থীদেরকে ভোটের মাঠে বেশ খানিকটা সুবিধা দেবে বলে ধারণা করাই যায়। কারণ আজকের যে সমাবেশে কিন্তু রংপুর বিভাগের 33টা আসন থেকেই নেতাকর্মীরা এসছেন এবং নেতাকর্মীরা আসার মধ্য দিয়ে এই যে নেতৃত্বের বিকাশ, অর্থাৎ যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে তারা তাদের আসন থেকে সর্বোচ্চ সংখ্যক মানুষ অনেকেই নিয়ে আসার চেষ্টা করেছেন। সেখানে আসলে নেতা হিসেবে তাদের কতটুকু গ্রহণযোগ্যতা এবং দলের চেয়ারম্যানের কাছে তাদের কতটুকু পরিচিতি, সেটি আসলে আজকে নতুন করে রাজনীতির মাঠে তাদের পরিচিতি পাবার একটি প্রয়াস থাকবে এবং তারা এখান থেকে ফিরে গিয়ে তাদের যে নির্বাচনী আসন সেই নির্বাচনী আসনে তারা এটিকে কাজে লাগিয়ে ভোটারদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবেন। দলের চেয়ারম্যানের যে বক্তব্য সেটি তারা মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং তারা এটিও চেষ্টা করবেন যে দলের চেয়ারম্যানের সাথে তাদের যে আজকে ছবি তোলা হবে সেই ছবিগুলো তাদের ভোটের মাঠে অনেকখানি কাজে দেবে বলে নেতাকর্মীরা বলছেন। এবং মানুষজন আসলে দেখতে চান একজন সর্বোচ্চ নেতা এখানকার স্থানীয় নেতাদেরকে কিভাবে আসলে মূল্যায়ন করেন, সেটিও দেখার অপেক্ষায় রংপুরের কালকের মাঠে লাখ লাখ মানুষ অপেক্ষা করছে। পাড়াগা থেকে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ছেলেদেরকে আলাদা করে বিবেচনা করা হয় যে তারা ভবিষ্যতে ভালো কিছু করবে এবং সেই ভালো কিছু করবার যে স্বপ্ন ছিল আবু সাইদ নিশ্চয়ই তার প্রতিবেশী বা পরিবারের স্বপ্ন সরাসরি পূরণ করতে পারেনি, কিন্তু সামগ্রিকভাবে পুরো দেশের একটা বৃহৎ জনগোষ্ঠীর একটি বড় স্বপ্ন তার আত্মত্যাগের মধ্য দিয়ে আসলে পূরণ হয়েছে। সেই স্মৃতিচারণগুলো নিশ্চিত করেই বলা যায় যে আবু সাইদের পিতা আজকে বিএনপি চেয়ারম্যানকে কাছে পেয়ে সেই কথাগুলোই নিশ্চয়ই বলছেন। এবং আবু সাইদের মাকে অনেকদিনই আমরা গণমাধ্যমে কথা বলতে দেখেছি, তিনি একেবারে নিভৃতচারী একটি গ্রামের একজন গৃহবধূ। সেই গৃহবধূ তার সন্তানদেরকে লালন পালন করা, বিশ্ববিদ্যালয়কে পড়তে পাঠানো, এই যে আবু সাইদের মা গণমাধ্যমে কথা বলার সময় সবসময় তিনি আসলে কান্নায় ভেঙে পড়েন, তিনি আসলে কথা বলতে গেলে তার কথা জড়িয়ে যায়, তিনি আবেগতাড়িত হয়ে পড়েন। সেই একজন মানুষ যিনি আবু সাইদের মা হিসেবে আসলে এখানে প্রতিষ্ঠিত এবং সম্মানিত, তিনি কিন্তু বিএনপি চেয়ারম্যানের সঙ্গে খুব সাবলীলভাবে কথা বলছেন আমরা দেখছি। একই সঙ্গে আবু সাইদের বাবার সঙ্গে আমরা অনেকবার কথা বলেছি, তিনি বলেছেন যে তার জীবদ্দশায় তিনি আবু সাইদ হত্যার যে বিচার সেটি দেখে যেতে চান।
সেই বিচারের বাস্তবায়ন বা রায় কার্যকর করবার যে প্রেক্ষাপট সেটি এই সরকার বাস্তবায়ন করে দিতে পারবে বলে আসলে এই মুহূর্তে বলা যাচ্ছে না, কারণ যেহেতু নির্বাচিত সরকারের পরে এই সরকার সেই সরকারের হাতে দায়িত্ব ছেড়ে দিয়ে চলে যাবে, যার ফলে আবু সাইদের হত্যা মামলার রায়টি আসলে কিভাবে কোন প্রক্রিয়ায় কার্যকর হবে এবং সেটি আসলে রায় কার্যকর হওয়াটা আসলে দীর্ঘায়িত হবে কিনা বা বিলম্বিত হবে কিনা সে আশঙ্কাটা রয়েছে। এবং যেহেতু যুক্তিতর্ক শেষ হয়েছে ট্রাইব্যুনালে, যে কোনো সময় রায়ে ঘোষণা হবে, সেই রায়ের যে প্রত্যাশা, উনি কি রায় প্রত্যাশা করছেন সেটিও নিশ্চয়ই আজকে তারেক রহমানকে উনি বলার চেষ্টা করছেন, সেটি সেরকম আভাসই আমরা দুপুর থেকে আসলে পাচ্ছিলাম। আজকে কবর জিয়ারতের সময় আমরা দেখেছি যে একেবারে আবু সাইদের বাবা এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দুজনেই খুব পাশাপাশি দাঁড়িয়ে দীর্ঘক্ষণ ধরে আসলে দুহাত তুলে মোনাজাত করেছেন। এই মোনাজাত আবু সাইদের রুহের মাগফিরাত কামনার জন্য, জুলাই বিপ্লবের সকল শহীদের আসলে আত্মার মাগফিরাতের জন্য, সেটি নিশ্চয়ই সকল শহীদকে আসলে সম্মানিত করবার যে চেষ্টা, সেই চেষ্টা নিশ্চয়ই জুলাই আকাঙ্ক্ষার ধারক এবং বাহক যারা, তারা এটিকে সাধুবাদ জানাবেন। এবং রাজনৈতিক সংস্কৃতির যে পালাবদল, পরমত সহিষ্ণুতা, পারস্পরিক যে বোঝাপড়া, দেশের প্রশ্নে আপোষহীনতা, এটি কিন্তু এই অঞ্চলের মানুষও আকাঙ্ক্ষা করে। এবং যেহেতু রংপুরকে একেবারে দীর্ঘদিন যাবত মঙ্গার বৃত্তে বন্দী বলা হয়, রংপুরের অর্থনীতি, রংপুরের উন্নয়ন অবকাঠামো যেটি একেবারে অপ্রতুল, যেটি হবার কথা ছিল সেগুলো বাস্তবায়ন হয়নি। এই জুলাই পরবর্তী বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এটি দ্রুত বাস্তবায়ন হবে এরকম আকাঙ্ক্ষা কিন্তু মানুষের ছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুর সফরে এসেছিলেন, তিনি আবু সাইদের কবরে এসেছেন। সেই সময় তিনি ঘোষণা দিয়েছিলেন রংপুর হবে 1 নম্বর জেলা। তবে সেই ঘোষণা বাস্তবায়নের দৃশ্যমান বড় কোনো অগ্রগতি কিন্তু রংপুরের মানুষ দেখেনি, যার ফলে বারবার প্রতিশ্রুতি, পাল্টা প্রতিশ্রুতি, আশ্বাস, সেগুলো কিন্তু দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। এবার অন্তত নির্বাচিত সরকারের হাত ধরে রংপুরের মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটবে, কর্মসংস্থান বাড়বে, সেই আকাঙ্ক্ষা রংপুরের মানুষের। আবু সাইদের ত্যাগের যে আকাঙ্ক্ষা, আবু সাইদকে সম্মানিত করার জন্য রংপুরকে উন্নত করা এই অঞ্চলের মানুষের দাবি। তারা বলছেন যে রংপুরের উন্নয়নের অবকাঠামোগত উন্নয়ন যেমন করা জরুরি, একই সঙ্গে আবু সাইদকে স্মরণীয় করে রাখাও জরুরি। এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল আবু সাইদের নামে এই অঞ্চলে একটি বড় মেগা প্রকল্প এবং বড় কোনো সরকারি স্থাপনার নামকরণ করা হোক। সেটিও কিন্তু এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ সরকারের তরফ থেকে দেখা যায়নি। আমরা দেখছি গণমাধ্যম কর্মীরা দুপুর থেকে এখানে অপেক্ষা করছেন, সবাই আসলে এখানে অপেক্ষায় ছিলেন যে তারেক রহমান এখানে আসবেন এবং তিনি কথা বলবেন। তবে গণমাধ্যম কর্মীদের সেই আকাঙ্ক্ষা হয়তো বা পূরণ হচ্ছে না। আমরা জানতে পেরেছি উনি এখানে কথা বলবেন না, উনি একেবারে সমাবেশে গিয়ে বক্তব্য দিবেন। গণমাধ্যম কর্মীরা শুধু এতটুকু জানার আগ্রহ থেকেই এখানে অপেক্ষা করছিলেন যে তারেক রহমান আবু সাইদের যে পরিবার, সেই পরিবারের সদস্যদেরকে কি প্রতিশ্রুতি দেন এবং সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে তার সরকার কতটা কার্যকর ভূমিকা রাখে, যেটি আসলে এখানকার অনেক মানুষেরও দাবি। গণমাধ্যম কর্মীদের সঙ্গে ওনার যে সম্পর্ক, সেই সম্পর্ক নিশ্চিত করে বলা যায় বাংলাদেশ এগিয়ে দেবার ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে। আজকে গণমাধ্যম কর্মীদের মধ্যে শুধুমাত্র আমাদের চিত্র সাংবাদিক সহকর্মীদেরকে ভিতরে নেওয়া হয়েছে, তারা চিত্র ধারণ করছেন, কিন্তু প্রতিবেদকদেরকে আসলে বলা হয়েছে যে বাইরে অপেক্ষা করতে। আমরা বাইরে অপেক্ষা করছি তিনি বের হয়ে আসলে আমাদের জন্য কি ধরনের অনুশাসন, গণমাধ্যম কর্মীদের জন্য কি ধরনের কথা বলেন, নাকি শুধু অভিবাদন জানিয়ে সভামঞ্চে চলে যান, সেটি এখন এই মুহূর্তে দেখার অপেক্ষা। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন, কথা বলে বের হয়েছেন, বের হবার জন্য উঠে দাঁড়িয়েছেন। তিনি এখনো বাড়ির উঠোনে দাঁড়িয়ে আছেন এবং হয়তো আবু সাইদের যে স্মৃতির জায়গাগুলো, সেই স্মৃতির জায়গাগুলো তিনি ঘুরে দেখছেন আবু সাইদের পিতার সঙ্গে। এই ছোট্ট একটি বাড়ি, যেখানে আসলে আবু সাইদরা 3 ভাই এবং বোনরা মিলে এখানেই বসবাস করতেন এবং সেই তাদের যে মাটির ঘর, সেটি এখনো রয়ে গেছে। সেই যেখানে আবু সাইদের আসলে শৈশব কৈশোর কেটেছে, সেটি আসলে সেভাবেই রয়ে গেছে। আমরা এই মুহূর্তে আসলে দর্শকদেরকে আমরা আসলে চেষ্টা করছি দেখানোর যে বের হচ্ছেন এবং তিনি এই যে সড়ক ধরে বের হয়ে গাড়ি বহরের দিকে যাচ্ছেন, তিনি এই গাড়ি বহরে উঠে সভামঞ্চের দিকে যাবেন রংপুরের কালেক্টরেট মাঠে, নাকি এখানকার কোনো পথসভায় যোগ দেবেন, সেটি
নিয়ে কিন্তু স্পষ্ট কোনো এখনো পর্যন্ত কোনো কর্মসূচি আমরা পাইনি এবং আমরা আসলে বুঝে উঠতে পারছি না গাড়ি বহর কোন দিকে যাচ্ছে। তবে চেষ্টা করা হচ্ছে, আশা করা হচ্ছে যে উনি আসলে ওনার যে পূর্ব নির্ধারিত সূচি সেই পূর্ব নির্ধারিত সূচি মোতাবেকই তিনি আসলে রংপুরের সমাবেশে যোগ দেবেন। এই গাড়ি বহর আসলে কোন দিকে যায় সেটি এখন মূলত দেখার অপেক্ষা। তারপর আমরা দীর্ঘক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন, তিনি দীর্ঘক্ষণ ধরে এখানে কবর জিয়ারত করেছেন। তিনি এখানে আসলে কথা বলেছেন পরিবারের সদস্যদের সঙ্গে, দীর্ঘক্ষণ সান্ত্বনা দিয়েছেন, কুশল বিনিময় করেছেন এবং সেই দীর্ঘক্ষণ ধরে বসে থাকার যে দৃশ্যটি সেটি কিন্তু এখানকার মানুষ আসলে উপভোগ করেছে এবং তিনি আসলে এখানকার উৎসুক জনতার ভিড় ঠেলে এই মুহূর্তে তারেক রহমানের গাড়ি বহর রংপুরের দিকে রওনা দিচ্ছে। রংপুরের দিকে রওনা দেওয়ার সময় পথে পথে নেতাকর্মীদের ভিড়ও দেখা যাবে এবং অবশ্যই তারেক রহমান আসলে কি বক্তব্য রাখেন এবং রংপুর উন্নয়নে তিনি কতখানি আসলে রংপুরকে এগিয়ে নেবার পরিকল্পনা দিয়ে মানুষকে আসলে আকৃষ্ট করতে পারেন। আসলে তারেক রহমানের যে গাড়ি বহর সেটি এই মুহূর্তে রংপুরের দিকে রওনা দিয়েছে এবং রংপুরের দিকে রওনা দেওয়ার পরে পথে পথে নিশ্চয়ই নেতাকর্মীরা অপেক্ষা করবেন এবং তারা তারেক রহমানের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন। তবে পরবর্তী গন্তব্য যেখানকার জন্য মানুষের অপেক্ষা করছেন কালেক্টর ঈদগাহ ময়দান, সেখানে তারেক রহমানের গাড়ি বহর রওনা দিয়েছে। এই ছিল এই মুহূর্তে রংপুরের জাফরপাড়া থেকে আবু সাইদের কবর জিয়ারতের যে আনুষ্ঠানিকতা তারেক রহমানের, সেই আনুষ্ঠানিকতার সবশেষ খবর।